বঙ্গভবনের ভেতরে এই মুহূর্তে ঠিক কী চলছে কেউ জানে না। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে বাতাসটা ভীষণ ভারী। একটি পদত্যাগের গুঞ্জন, আর সেই একটি শব্দই পুরো বাংলাদেশের রাজনীতিকে যেন নতুন করে নাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যিই সরে দাঁড়ান, তাহলে তার পরের চেয়ারটায় কে বসবেন? এই একটা প্রশ্ন এখন চায়ের দোকান থেকে শুরু করে কূটনৈতিক পাড়ার আনন্দমহল পর্যন্ত সবখানে ঘুরছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে চলে আসে একটাই নাম, তারেক রহমান। কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচনের এই সিদ্ধান্তটা ৮-১০টা সাধারণ সিদ্ধান্তের মতো না। এটা হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তাকে একসাথে দুটো যুদ্ধ সামলাতে হচ্ছে। একদিকে দলের ভেতরের পুরনো দ্বন্দ্ব, গ্রুপিং, সিনিয়র নেতাদের মধ্যে চাপা প্রতিযোগিতা, অন্যদিকে বাইরের পৃথিবী, আন্তর্জাতিক চাপ, ভূ রাজনীতির জটিল হিসাব। এই দুটো ফ্রন্ট সামলে তিনি কোন চালটা নেবেন, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। এই রহস্যের ভেতরে ঝুঁকতে গেলে প্রথমেই যে নামটা আসে সে ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক বিশ্লেষক মনে করেন তারেক রহমানের হাতে যদি সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী কার্ড কিছু থাকে, তবে সেটা ইউনূস। কেন? কারণ ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে বিএনপির ভেতরের কোন্দলটা এক মুহূর্তে থেমে যাবে। কেউ বলতে পারবে না যে অমুক সিনিয়রকে বাদ দিয়ে তমুককে কেন দেয়া হলো। ইউনূস এমন একজন ব্যক্তি যার গ্রহণযোগ্যতা দলের ভেতরে বাইরে সবখানেই আছে। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক মহলে তার যে ইমেজ, তা দিয়ে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক সংকট, কূটনৈতিক টানাপোড়েন এবং চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব। এটা অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। কিন্তু রাজনীতিতে সবচেয়ে সহজ সমীকরণটাই অনেক সময় সবচেয়ে কঠিন হয়। নানা কারণে এই সমীকরণটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আর ঠিক এই সন্দেহের জায়গা থেকেই সামনে চলে আসে দ্বিতীয় নামটি, যাকে নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, মেজর হাফিজউদ্দিন আহমেদ। খবর অনুযায়ী চুপ্পুর পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসেবে তার নামটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। রাজনৈতিক মহলে অনেকেই বলছেন এটা হওয়াটাই তো স্বাভাবিক ছিল, এর চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিএনপির হাতে নেই। কিন্তু কেন হাফিজউদ্দিন? এর পেছনে যুক্তিটা খুবই গভীর। বাংলাদেশের রাজনীতিতে দুটো শক্তিশালী বলয় আছে, একটা হলো রাজনৈতিক দল, আরেকটা হলো সেনাবাহিনী এবং প্রশাসনের ভেতরের শক্তি। এই দুই বলয়ের মাঝখানে সেতু হতে পারেন এমন মানুষ খুব কমই আছেন। মেজর হাফিজ তাদের মধ্যে একজন। একদিকে তিনি একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা, যার ফলে সশস্ত্র বাহিনীর ভেতরে তার একটা আলাদা ইমেজ আছে। অন্যদিকে তিনি প্রায় 4 দশক ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, ফলে রাজনীতির মাঠটাও তিনি ভালোই বোঝেন। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, সম্প্রতি সংসদে তার ভূমিকা। সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই তিনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, যেভাবে খোলামেলা কথা বলছেন, তা সাধারণ মানুষের মধ্যে বেশ প্রশংসা পেয়েছে। মিডিয়াতেও তিনি এখন সবচেয়ে বেশি আলোচিত। তাই তাকে যদি স্থায়ীভাবে রাষ্ট্রপতি করা হয়, তাহলে তারেক রহমানকে দলের ভেতরে সিনিয়র নেতাদের মধ্যে কাউকে বেছে নিতে আরেকটা নতুন কোন্দল তৈরি করতে হবে না। মহাসচিব পদ নিয়ে টানাটানিও করতে হবে না, সবকিছু একটা ভারসাম্যের মধ্যে থাকবে। তবে যুক্তির উল্টো পিঠও আছে। রাজনীতির আরেকটা অংশ মনে করছে হাফিজউদ্দিনের মতো একজন শক্তিশালী এবং স্পষ্টভাষী মানুষকে যদি বঙ্গভবনের মতো একটা আনুষ্ঠানিক পদে পাঠিয়ে এরকম বন্দি করে ফেলা হয়, তাহলে সংসদের ভেতরে লাগাম টেনে ধরার মতো মানুষ তো থাকবে না। সংসদে এখন যে ভারসাম্য আছে, একজন অভিভাবকের মতো যিনি দুই পক্ষকেই সামলাতে পারেন, সে জায়গাটা খালি হয়ে গেলে বিশৃঙ্খলা আরও বাড়বে। এখন যদি হাফিজউদ্দিন শেষ পর্যন্ত রাষ্ট্রপতি না হন, তাহলে কারা আছেন এই দৌড়ে? এখানেই গল্পটা আরও জটিল। বাতাসে 4টি বড় নাম ভাসছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, লুৎফুজ্জামান বাবর এবং ডক্টর মঈন খান। এই 4 জনের মধ্যে প্রত্যেকেরই আলাদা আলাদা সমীকরণ আছে, এবং এই 4 জনের মধ্যেই প্রথম ধাক্কাটা খেতে পারেন ডক্টর মঈন খান। শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে এক নির্মম রাজনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক অন্দরমহলে এবং দলের ভেতরেও একটা কথা প্রচলিত, মঈন খানের সবচেয়ে বড় গুণটাই তার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তিনি প্রয়োজনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও নিজের বিবেক অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান, যদি হাইকমান্ডের সব কথায় সায় না দেন, তাহলে সেটা দলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। বিএনপি এই মুহূর্তে বঙ্গভবনে এমন একজনকে চায় যিনি দলের প্রতি পুরোপুরি অনুগত থাকবেন, যিনি অনেকটা আগের রাষ্ট্রপতির মতোই দলের স্বার্থের বাইরে যাবেন না। এই জায়গা থেকে মঈন খান এই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়তে পারেন সত্যি। আর এই অনুগত থাকার সমীকরণ থেকেই হঠাৎ করে ভাগ্য খুলে যেতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীর। বিশেষ করে মির্জা ফখরুলের নামটি নিয়ে নতুন করে জল্পনা আছে। এর পেছনে একটা চতুর রাজনৈতিক অঙ্ক আছে।
রাষ্ট্রপতির পদটি আমাদের সংবিধান অনুযায়ী অনেকটাই আনুষ্ঠানিক এবং অনেকটা আইসোলেটেড। এই পদে গেলে রাজপথের সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যেতে হয়। মির্জা ফখরুল এখন দলের মহাসচিবের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদে আছেন। তাকে যদি সম্মানজনকভাবে রাষ্ট্রপতির চেয়ারে বসানো হয় তাহলে মহাসচিবের পদটি খালি হয়ে যাবে। আর সেই খালি পদে কে আসবেন? রাজনৈতিক অঙ্গনে প্রায় সবাই একমত, সেই পদে সালাউদ্দিন আহমেদের আসাটা প্রায় নিশ্চিত। কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে বড় চমক, সবচেয়ে বড় টুইস্ট হিসেবে যে নামটি এখন সামনে আছে তিনি লুৎফুজ্জামান বাবর, যাকে বলা হয় ভারত এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম। সম্প্রতি তিনি আবারও গণমাধ্যমে সক্রিয় হয়েছেন এবং তার প্রতিটি বক্তব্য ভাইরাল হচ্ছে। বাবর কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হলেন? উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। তিনি বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং ওই সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তারেক রহমান নিজে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। রাজনৈতিক মহলে তাকে সবসময় ভারতের কট্টর বিরোধী এবং আওয়ামী লীগের জন্য কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখা হয়। বিশেষ করে 10 ট্রাক অস্ত্র মামলার পর তার এই ইমেজ আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে। অন্যদিকে অনেকেই বলেন ভারতের আপত্তির কারণে এতদিন তাকে সামনের সারিতে আনা হয়নি, একটু পাশে সরিয়ে রাখা হয়েছিল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? তারেক রহমানের সামনে এখন 3টা রাস্তা। তিনি কি ডক্টর ইউনূস বা মেজর হাফিজের মতো সর্বজন গ্রাহ্য এবং নিরাপদ পথে হাঁটবেন, যাতে আন্তর্জাতিক সমর্থন এবং দলের ভারসাম্য দুটোই থাকে? নাকি তিনি দলের ভেতরের সমীকরণ মেলাতে মির্জা ফখরুলকে বঙ্গভবনে পাঠিয়ে মহাসচিবের পথে নতুন মুখ আনবেন? নাকি তিনি সবাইকে চমকে দিয়ে ভারতকে কঠিন বার্তা দিতে এবং ভবিষ্যতের যে কোনো 111 ঠেকাতে লুৎফুজ্জামান বাবরের মতো একজন কঠোর ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি বানাবেন? বঙ্গভবনের এই চেয়ারটিকে ঘিরে নাটক তৈরি হয়েছে। তার প্রতিটি মোড়ই এখন রোমাঞ্চে ভরা। এই সিদ্ধান্ত শুধু একজন রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত না, এটি আগামী 5 বছরে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটারও ইঙ্গিত দেবে।